সুধী, শুরু করছি জলছবি, ঝুমার স্মৃতিচারণ। শুকনো ও ভেজা জলছবির মধ্যে যে ফারাক, থাকা ও না থাকার মাঝে যে নিঃসঙ্গতা, আজ আমাদের সাথে ঝুমার অবস্থানটা অনেকটা সেরকম। এই অন্তরাল ঘোচাবার একমাত্র পথ বোধহয় টক ঝাল মিষ্টি স্বাদে ভরা স্মৃতির মন্থন, স্মৃতির আয়নায় ফিরে ফিরে দেখা। আসুন আমরা আমাদের সবার আদরের ঝুমার জলছবিকে দৃশ্যমান করে তুলি আমাদের অশ্রু সজল অনুভূতির স্মৃতিচারণে। পলাশরাঙা ফাগুনের মতোই ঝলমলে ছিল ফাল্গুনি। ঝুমার পোশাকি না, রানাঘাটের চুনি নদীর ধারে একান্নবর্তী বন্দ্যোপাধ্যায় পরিবারের বড় আদরের ছিল সে। বোন রুমা, নুপা এবং ছোট্ট ভাই পমপমের দিদি ভাই। আসুন ওদের মুখেই শুনি ওদের আদরের দিদি ভাইয়ের কথা। ওদের কান্না ভেজা স্মরণের মাঝেই ফুটে উঠবে ঝুমার জলছবি। স্মৃতিচারণ কথাটা যেমনই ভারী তেমনই মন খারাপের। দিদিভাইয়ের কথা বলতে গিয়ে এত কথা ভিড় করে আসে। দিদিভাই ছোটবেলা আমাদের সাথে থাকতো না, ও থাকতো দাদু দিদার কাছে রানাঘাটে, আর আমরা থাকতাম মা বাবার সাথে পুরুলিয়ায়, ছোট্ট একটা শহরতলি রঘুনাথপুরে। দিদিভাই ছুটি ছাটায় আমাদের কাছে চলে আসতো। দিদিভাইয়ের সুন্দর সুন্দর পোশাক, ওর ব্যালেরিনা শু, ওর আদব কায়দা আমাদের ভারী মুগ্ধ করতো। আমাদের মনে হতো যেন গল্প থেকে উঠে আসা কোনো ঝলমলে রাজকন্যা। তারপর যে কটা দিন দিদিভাই থাকতো, আনন্দে গানে গল্পে আমাদের একদম মাতিয়ে রাখতো। দিদিভাই যখন চলে যেত তখন আমাদের বড্ড মন খারাপ হতো, মনে হতো দিদিভাই কেন আমাদের সাথে থাকে না। দিদিভাই আর শান্তনুদার কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পেয়েছি, সে কথা ভোলার নয়। কোকোর ছুটি ছাটা থাকলে বালিগঞ্জে চলে যেতাম। কোকোর তো আবদারের জায়গায় ছিল শান্তনুবাস আর মাসিয়া, আমারও ঠিক তাই। কত যে ভালোবাসা পেয়েছি। দিদিভাই ছিল আমার সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু, ওর সঙ্গে যে কোনো কথা আমি শেয়ার করতে পারতাম। ঘন্টার পর ঘন্টা মোবাইলে ওর সঙ্গে গল্প করতাম। তার জন্য ঘড়ির কাঁটা ঘুরে যেত, রান্না পুড়ে যেত, কাজ পড়ে থাকতো, কোনো কিছুই এই গল্পকে বিরত করতে পারেনি। এমনই ছিল আমাদের বন্ধুত্ব। আসলে সাধারণ বনে বনে মামুলি আটপৌরে সম্পর্ক আমাদের ছিল না। সম্পর্কটা ছিল বন্ধুত্ব, ভালোবাসা আর নির্ভরশীলতার এমন একটা সম্পর্কের মাত্রা পেয়েছিল যেটা ছিল মুচমুচে আর মধুর। দিদিভাই আমাকে গড়িয়াহাটের রাস্তা চেনানোর জন্য বদ্ধপরিকর ছিল। আমাকেও দেখাতো নানা রকম রাস্তা, কিন্তু আমি একদমই আমার রাস্তা চিনতে অনীহা, কেননা দিদিভাই তো রয়েছে সাথে। সেই জন্য বকুনিও কম খাইনি। এখনও গড়িয়াহাট দিয়ে হয়তো হাঁটবো, রাস্তাও হয়তো ভুল করব, কিন্তু চেনানোর লোক সে তো কোন দূর দেশে পাড়ি দিয়েছে। দিদিভাই ভীষণ সুন্দর সুন্দর রান্না করতে পারতো, যে কোনো রান্নাই ওর হাতে অসাধারণ হয়ে উঠত। লক্ষ্মী পুজোর সময় মনে আছে, দিদিভাই অসম্ভব ভালো ভোগ রান্না করতো। আমি সন্ধেবেলায় ওর সুন্দর আলপনা দেওয়া সিঁড়ি দিয়ে হেঁটে যখন ওর ঠাকুর ঘরে যেতাম, ও বসে বসে লক্ষ্মী ঠাকুরানীটি সেদে ও ফল কাটতে বসতো। আমার তখন কী যে ভালো লাগতো ওকে, কি বলবো। ইদানিং মঙ্গলবার কালী মন্দিরে গিয়ে পুজো দিতাম। সেখানে ফুলওয়ালি, ঠাকুরমশাই আরও নানা লোকের সঙ্গে দিদিভাই আমাকে আলাপ করে দিত। কত লোক যে বৌদি বৌদি করে ডাকতো। ও এমনই মিশুকে ছিল, সবার ভালোবাসা খুব সহজেই পেয়ে যেত। কিন্তু ইদানিং শান্তনুদার অসুখ, শান্তনুদার মৃত্যু ওকে যেন একটা বিষাদময়ী করে তুলেছিল। ও বড্ড উদাসী হয়ে থাকতো, মুখটা সবসময় দুঃখী দুঃখী থাকতো। তাই আমরা দুই বোন বারে বারে ওকে ডাকতাম, দিদিভাই চলে আয়, ফ্ল্যাটে চলে আয়। ও তারপরে চলে গেল সিমকির কাছে দিল্লিতে। সিমকি ওকে মাথায় করে রেখেছিল।
কিন্তু দূরে গিয়েছিল সত্যি কথা, কিন্তু আমাদের গল্প বন্ধ হয়নি। কনফারেন্স কলে সমানেই গল্প চলতো। তারপরে এলো পাশ কাপ। এরপরে দিদিভাই কিছুটা বোধহয় উজ্জীবিতই হয়েছিল। আমরা যেন আমাদের পুরনো দিদিভাইকে কিছুটা হলেও ফিরে পেয়েছিলাম। কিন্তু দিদিভাই এই পাশকার আকর্ষণ, শিমকি তিতলির ভালোবাসা, ভাই বোনদের এত নির্ভরশীলতা, কোনো কিছুই আমার দিদিভাইকে আটকে রাখতে পারলো না। ও চলেই গেল। এখনও কনফারেন্স কলে আমরা বসি, দিদিভাইকে একটা কল করি, দিদিভাইয়ের মুখটা স্ক্রিনে ভেসে ওঠে, কলিংটা হতেই থাকে, আমরা তাকিয়ে থাকি। আস্তে আস্তে কলিংটা বন্ধ হয়ে যায়, আমরা যে যার কাজে চলে যাই। আসলে যে গল্প শেষই হতো না, সেই গল্প দিদিভাইয়ের সাথে সাথে কোথায় যেন চলে গেছে, এখন আর কথাই খুঁজে পাই না। পুজোর ঠিক 1 মাস আগে তুই চলে গেলি। মণ্ডপে দুর্গা ঠাকুর আসার আগেই আমাদের দুর্গা ঠাকুরের বিসর্জন। দিদিভাই, আমার দিদিভাই, আমার আলো ঝলমলে দিদিভাই, আমার বেস্ট ফ্রেন্ড দিদিভাই, আমার মায়ের মতন দিদিভাই। তুই ছিলি একদম অন্যরকম, তোর মতন কেউ নেই রে। তোর বিয়ে হওয়া আর আমাদের বড় হওয়া। তুই বিয়ে হয়ে চলে গেলি বালিগঞ্জ প্লেসে, সেখানে তুই সকলের আদরের মামুনি। আমাদের কতই না আদর দিয়েছিস তুই আর শান্তনুদা। কত ভালো সময় তোদের সাথে কাটিয়েছি। কি ভালোই না গান গাইতিস তুই। পিয়ারি স্যারের কাছে যখন রেওয়াজ করতিস, তখন রাস্তা দিয়ে লোক দাঁড়িয়ে পড়তো তোর গান শোনার জন্য। এখন তো তোর গানের সমাজদার ছিল পাশকা। পাশকা তোর গান শুনতে খুব ভালোবাসতো। অপছন্দের গান হলে তোর মুখটা চাপা দিয়ে দিত, আর পছন্দের গান ওই যে ও বা করে যেই উঠতিস অমনিও করে উঠত। আর আমরা কি মজা পেতাম সেটা দেখতে। কত আনন্দে, কত আদরে, কত মজায় তুই ছিলি দিদিভাই। চলে গেলি কেন? শিমকি তোকে কি আনন্দে, কি আদরে রেখেছিল। তিতলি 1 অক্টোবর চলে আসছিল তোকে সারপ্রাইজ দিতে, তোকে জানায়নি। সমস্ত আদর, আনন্দ, ভালোবাসা, মজা সব ফেলে তুই চলে গেলি। আগের দিন রাতেও আমাদের সাথে কত গল্প করেছিস, সকালটাও দেখলি না। তুই বুঝিয়ে দিয়ে গেলি আমাদের জীবনটা যে কত অনিশ্চিত। ছোটবেলায় কবিতা ছিল না, ইন্টি বিন্টি সিন্টি বোন তারা 3টি। ইন্টি চলে গেল আর বিন্টি সিন্টি তার স্মৃতিচারণ করছে। তোর উপস্থিতিটা যেমন তীব্র ছিল না, অনুপস্থিতিটাও সেই রকম তীব্র। সবাই বলছে ঝুমা তুই ভালো থাক, শান্তিতে থাক। কিভাবে থাকবে দিদিভাই শান্তিতে? তুই, তোর ভাই, 2 বোন, তোর 2 মেয়ে পাশকা, এদের ছাড়া কিভাবে ভালো থাকবে দিদিভাই? আর আমরাই বা তোকে ছেড়ে কিভাবে ভালো থাকবো রে? আমার নিখিল ভুবন হারালেন আমি যে, বিশ্ববিনয় রাগিনী যায় থামি যে, আমার নিখিল ভুবন হারালেন আমি যে। দিদিভাই, আজ 22 দিন হয়ে গেল, এখনও মেনে নিতে পারিনি তুই নেই। মা বাবা চলে যাবার পরে খোলা আকাশের ছাতা হয়ে দাঁড়িয়েছিলি তুই আর শান্তনুদা। রানাঘাটটা যেন অতীত হয়ে গেল তোদেরই ভালোবাসায়। বালিগঞ্জ প্লেসের বাড়িটা হয়ে উঠেছিল নিজেদেরই বাড়ির মতো। 11টা বছর তোদেরই একজন হয়ে গেছিলাম আমি।
আমার বিয়ে, ছেলে হওয়া, ছেলের মুখে ভাত, বাড়ির গৃহপ্রবেশ, কোনোবারই কিছু ভাবতে হয়নি আমাকে। তোর হাতটা সবসময় ছিল আমার মাথার উপর। আমি নিজেও সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তবে যখনই তোর কথা মনে পড়তো কিংবা মন খারাপ হতো, হুটহাট অফিস বেরতে চলে যেতাম তোর বাড়ি। এখন মন খারাপ হওয়াটা আজীবনের হয়ে গেল। শান্তনুদা চলে যাওয়ার পরে মনে আছে তুই এসেছিলি আমার বাড়িতে, শূন্য চোখে বসে অতুল প্রসাদের বধুয়া নিদ নাহি আঁখি পাতে গানটা গাইছিলি, আর দু চোখ দিয়ে জল পড়ছিল তোর। কষ্ট হচ্ছিল শান্তনুদার জন্য, আর আমার ভীষণ কষ্ট হচ্ছিল তোর ওই চোখের জলটা দেখে। ভেবেছিলাম সব কিছু স্বাভাবিক হলে পাঁচকাকি নিয়ে কলকাতায় আসবি। কত প্ল্যান করেছিলাম, কত আনন্দ করব, কিন্তু সব যেন ঝড়ে উল্টোপাল্টা হয়ে গেল। কত নতুন রান্না শিখেছিলাম, ভেবেছিলাম তুই আসলে তোকে খাওয়াবো। প্রতিবারের মতন তুই খুব খুশি হবি, আর কি কি মিষ্টি খাবো সেটাও ঠিক করে রেখেছিলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। ও পাড়া দিয়ে যখন ফিরবো তোর বাড়িটা দেখবো, আর খালি বারান্দায় মনে হবে তুই ওই দাঁড়িয়ে আছিস। আসলে যখন বাড়ি থেকে বেরিয়ে আসতাম তুই তো বারান্দায় দাঁড়িয়ে হাত নেড়েই যেতিস যতক্ষণ আমাকে দেখতে পেতিস। ভাবতেই পারছি না তোকে আর ওই বারান্দায় দেখবো না। ভাইফোঁটা ছিল আমাদের কাছে মহোৎসবের মতন। কত যে প্ল্যান তার ঠিক নেই। এই বাজারে যাচ্ছিস, এই জিনিস কিনছিস, যেন এলাই ব্যাপার সে এক। আগেরবার ভাইফোঁটার সময় তুই ভিডিও কলে ফোঁটা দিয়েছিলি, মনে পড়ছে? আর ছলছলে চোখে বলেছিলি, বাবু এর পরের বার কিন্তু কলকাতায় আসবই, ফোঁটাটা কলকাতাতেই দেবো। তুই তো কথা রাখলি না রে দিদিভাই। দিদিভাইকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে যে কথাটা আমার বারবার মনে আসছে সেটা হলো দিদিভাইয়ের ব্যক্তিত্ব, হাসি খুশি মেজাজ আর সবাইকে নিয়ে চলা। বয়সে ছোট হলেও আমরা দিদিভাই যেন আমাদের সবারই দিদিভাই। বালিগঞ্জ প্লেসকে তো আমি স্টার আনন্দ বলে ডাকতাম। ওখানে যেন সবাই আনন্দ করতে আসতো, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবারই ছিল যেন অবারিত দ্বার, আতিথেয়তার কোনো ত্রুটি থাকতো না। দিদিভাই ছিল যেন একান্নবর্তী পরিবারের মধ্যমণি, সবাইকে আপন করে নেওয়া, কোনো রকম ত্রুটি থাকতো না। শান্তনুদা চলে যাওয়ার পরে মানসিকভাবে ভেঙে পড়লেও দুই মেয়ের সান্নিধ্যে কিছুটা নর্মাল হতে পেরেছিল। শাশুড়ি মার অবর্তমানে দিদিভাই যেন ছিল আমার শাশুড়ি। যেভাবে আদর যত্ন করতে, রান্না করে নিজে রান্না করে খাওয়াতো, সেটা বলার নয়। দিদিভাই শান্তনুদার কাছে নতুনভাবে ভালোভাবে থাকুক, এইটুকু আশা রেখেই এখানে শেষ করছি। আমাদের সবাইকে ছেড়ে মাসিয়া চলে গেলে তুমি, সবাইকে একা ফেলে তুমি চলে গেলে। হঠাৎ করে চলে গেছিল শান্তনুবাস, তুমি তাই করলে। কি ঠিক করলে? কিন্তু আমরা ভালো আছি, তোমাকে ছাড়া ভালো আছি। হ্যাঁ, বালিগঞ্জ প্লেসে হয়তো সেই 3 তলাতে বসে টিভি দেখতে দেখতে কেউ ফুলকো লুচি আর সাদা তরকারিটা দেবে না। হ্যাঁ, কেউ হয়তো কালী পুজো পরের দিন হই হই করে কলাইতে গিয়ে মজা করবে না, ভাইফোঁটার জন্য আনন্দ করবে না। হ্যাঁ, হয়তো সেই সেই তোমার বেডরুমে বসে সেই মাসিয়া, তুমি, তোমার সাথে, শান্তনুবাসের সাথে, মিমির সাথে যে আনন্দগুলো করতাম আমরা, সেগুলো হয়তো থাকবে না। সেই সিমকি তিতলি, মাসিয়া, শান্তনুবাসকে হয়তো আমরা আর কোনোদিন একসাথে দেখতে পাবো না। কিন্তু
আমাদের, আমার আর শাওলি, আমাদের সকলের মনে কিন্তু তুমি আর শান্তনু বাস চিরকালের জন্য বদ্ধমূল ভাবে স্থাপন হয়ে গেছো। হয়তো 3 দিনের বই আমায় কেউ দেবে না, বাট বাট তুমি আমাদের মনে চিরকাল থাকবে মাসিয়া। অ্যান্ড শান্তনু বাস, তুমিও। তোমরা একসাথে থাকো, ভালো থাকো, এই প্রার্থনাই করি আমি। মাসিয়া সম্পর্কে কিছু বলতে গেলে আমার বেশি কয়েক মাসের স্মৃতি। আমি যখন কলকাতায় ছিলাম, মাসিও তখন কলকাতায় ছিলেন। তো মাসিয়া চলে গেল ঠিক 2017 দুর্গাপুজোর মহালয়ার দিন দিদি সোনার কাছে দিল্লিতে। সেই হয়তো মাসিয়াকে, তার কিছুদিন আগেই হয়তো মাসিয়াকে শেষ আমি সামনে থেকে দেখলাম। আবার ভাগ্যবশত এবার 2019 সালে ভারতবর্ষে কলকাতায় গিয়ে মাসিয়ার সাথে দেখাটা হয়েছিল। এখন মনে হচ্ছে ভাগ্যিস রিন্নির বিয়েটা ছিল, ভাগ্যিস দেখেছিলাম। তো মাসিয়ার কথা বলতে গেলে কিছু কথা আমার মনে পড়ছে, তার মধ্যে একটা খুবই মনে পড়ছে, যেটা আমার মনে হলো আজ সবার সাথে আমি যদি শেয়ার করে নিই, সবার শুনে খুব ভালো লাগবে। এমন একটা দিন ছিল, মামুনি আর মাসিয়া গেছিল গড়িয়াহাট শপিং করতে। ওখান থেকে মামুনি মাসিয়াকে নিয়ে এসেছিল আমাদের কসবার ফ্ল্যাটে। আমিও অফিস থেকে ফিরে দেখলাম মাসিয়া আমাদের এই সোফাটার মধ্যে বসে আছে। বেশ ভালোই লাগলো, বাড়িতে একজন কেউ এসছে। তারপর মাসিয়া বলল, আয় 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 আমার পাশে একটু বস, একটু গল্প করি। তো কিছুক্ষণ গল্প করছিলাম, করতে করতে মাসিয়া একটা খুব ভালো একটা অন্যরকম গল্প শেয়ার করলো। গল্পটা ছিল এরকম, একদিন মাসিয়া মিমি সবাই মিলে গেছিল মামাইয়ের বাড়িতে গলফ্রিডে থাকতে বা মজা করতে। তো সেদিন নাকি খুব বৃষ্টি হচ্ছিল কলকাতায়। শান্তনু বাস গিয়েই ছেড়ে এসেছিলেন মাসিয়াকে মামায়ের বাড়ি অব্দি, এবং শান্তনু বাস ভেবেছিল মাসিয়া হয়তো রাত্রিরে চলে আসবে। বাট মাসিয়ারা গল্প করতে করতে, 3 বোন 1 ভাই মিলে আনন্দে মজা করতে করতে হয়তো ভুলে গেছিল শান্তনু বাসকে সেটা জানাতে। শান্তনু বাস নাকি প্রায় রাত 10:30 নাগাদ ফোন করেছে মামাইকে মাসিয়ার সাথে কথা বলার জন্য, যে তুমি কি আজ আসবে না? আমি তো দোতলার বারান্দায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি তুমি আসবে। মাসিয়া তখন বলেছিল যে তখন আমার মনে হচ্ছিল আমি সব ছেড়ে যেন এক্ষুনি চলে যাই। সেই কথাটা না আমার মাসিয়া আজ আমাদের এই 24শে সেপ্টেম্বর ছেড়ে যাওয়ার পর জানি না কেন খুব কানে ঘুরছে এই কথাটা। আমার মনে হয় মাসিয়া মনে হয় সেই তারাতেই শান্তনু বাসের কাছেই চলে গেল। যেখানেই থাকুক মাসিয়া, যদি শান্তনু বাসের সাথে থাকে, খুব ভালো থেকো মাসিয়া, এটাই আমার তোমার জন্য বলার। আমার এবং কোকোর দুজনের তরফ থেকে তুমি ভালো থেকো এবং তোমরাও ভালো থেকো। দিদিভাই, তোমার স্মৃতিচারণা করতে বসেছি ঠিকই, কিন্তু মন থেকে এখনো মেনে নিতে পারিনি তুমি নেই। 2004 সালে প্রথম এলাম তোমাদের বাড়িতে। তোমার উপস্থিতিতে সরগরম বালিগঞ্জ প্লেসের ওই বাড়ি এখনো চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছি তুমি এ ঘর ও ঘর ঘুরে ঘুরে এটা ওটা করছো, আর মাঝে মাঝে গুনগুন করে কিংবা গলা ছেড়ে গান গেয়ে উঠছো। তুমি বড় ভালো গান গাইতে দিদিভাই। প্রায় প্রতিদিনই ওপর নিচ করতে করতে হঠাৎই কোমরে হাত দিয়ে বলতে, এই আমার চাবিটা। চাবির সাথে সারাদিন তোমার লুকোচুরি। মাঝে যখন কিছুদিন দেখা না হতো না, তখনই বলতে, কিরে দিদিভাইকে কি ভুলেই গেলি? তোমার ভাই বোনদের কি আমাদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তে তুমি। কাজটা গুছিয়ে তুলে না দেওয়া পর্যন্ত তোমার শান্তি নেই। আসলে দিদিভাই, তুমি তো শুধু আমাদের দিদি না, মাও। তাই হয়তো যখন খাবার পরিবেশন করতে, তখন সবার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারতে কার কতটা কি লাগবে, কোন রান্নাটা কার ভাল লেগেছে। তোমার হাতের রান্না নিয়ে কি বলবো। তুমি রান্না করতে, খাওয়াতে, খেতে ভালোবাসতে। তুমি বলতে যারা খেতে ভালোবাসে না তারা ভালো রান্না করতে পারে না।
তোমার হাতের পায়েস আমার খুব পছন্দ ছিল। তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তুমি আমার জন্য এক বাটি পায়েস সরিয়ে রেখে দিতে। তোমার বাইরের ঘরটার থেকে আমার তোমার শোয়ার ঘরটায় আকর্ষণ বেশি ছিল। আসলে তোমার শোয়ার ঘরের খাটে একটা হুল্লোড়ে আড্ডা বসতো। তুমি ছাড়া সেই আড্ডাটা ভাবতেই পারছি না। শান্তনুদা চলে যাওয়ার পরে তোমার হাসিটা ছোট হয়ে গিয়েছিল। মনটা খারাপই থাকতো বেশি সময়। পাশকা এলো, পাশকাকে ঘিরে তোমার মনটা আস্তে আস্তে একটু একটু করে ভালো হচ্ছিল। পাশকার ভাতের দিন তোমার মুখে হারিয়ে যাওয়া সেই হাসির ঝলক দেখেছিলাম এক দুবার। ভালোই তো চলছিল দিদিভাই, তবে হঠাৎ চলে গেলে কেন? পিয়ার চলে যাওয়াটা আমার কাছে শুধুমাত্র একটা খুব আনএক্সপেক্টেড ইভেন্ট যে তা না, আমার কাছে খুব মানে মর্মান্তিক আর খুব শকিং। মানে আমি কখনো ভাবিনি যে পিয়া আমাদের ছেড়ে এরকম চলে যাবে এত তাড়াতাড়ি। আমি এর আগে পিয়াকে অসুস্থ হতে দেখেছি, ডাক্তারের কাছে যেতে দেখেছি, কিন্তু সেসব ঠিক হয়ে গেছিলো পিয়ার। কিন্তু এবার যেটা হলো পিয়ার, সেটা ঠিক হওয়ার কিছু নেই। পিয়া চলে গেল আমাদের ছেড়ে। পিয়ার বাড়িটা আমার কাছে একটা এসকেপ ফ্রম দ্য রিয়ালিটি ছিল। ওখানে এমন একটা জায়গা ছিল যেখানে আমি সপ্তাহের শেষে একটুখানি যেতাম, একটু হুল্লোড় করতাম, বাড়ি ফিরে আসতাম। একটা খানিক সময়ের জন্য একটা আনন্দের মুহূর্ত ছিল সময়টা, আর সেটা হবে না। কয়েক বছর আগে বাদান চলে গেল। বাদানে চলে যাওয়াটাও একদম এক্সপেক্টেড ছিল না, কিন্তু তাও বাদানের অসুখটা ধরা পড়ার পরে সবাই বুঝে গেছিল যে হয়তো বাদান আর থাকবে না, কিন্তু পিয়া কোনো রকমের কোনো ওয়ার্নিং না দিয়ে আমাদেরকে চলে গেল। পিয়ার বাড়িটা আমার কাছে লোকের মামা বাড়ি যেরকম হয় সেরকম ছিল। প্রচণ্ড আদর, প্রচণ্ড যত্ন, একটা অদ্ভুত মায়া মমতা ভরা জায়গাটা ছিল। সেটা আমি ছাড়া কেউ বুঝতে পারবে না। আরেকজন পারতো, সে তো আর নেই। মানে খুব কষ্টের যে পিয়া নেই আমাদের সাথে। ঝুমার স্মৃতিতর্পণ। আমার চোখে, আমার চিন্তনে, আমার মননে ঝুমা আমাদের সঙ্গেই আছে। কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ওয়াশাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণন্যায়নি সংয়াতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন পুরাতন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে আশ্রয় নেয়। এটাই রিবার্থ বা পুনর্জন্ম। আজ আমার একটা গান মনে পড়ছে, আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো, সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত। আমার ঝুমা, আমার গর্ব, আমার অভিমান। ঝুমার ছেলেবেলা বা মেয়েবেলা যাই বলি না কেন কেটেছে আমার সঙ্গে। যেখানে যেতাম লাবণ্যময়ী ঝুমাকে সঙ্গে নিয়ে আমি বলতাম আমার ভাইঝি, ও আবার খুব ভালো গানও করে। সেই ঝুমা পরবর্তীকালে কত দায়িত্বপরায়ণ হয়ে উঠেছিল। মা, বাবা, বোন, ভাই সবার প্রতি কর্তব্য করেছে। শান্তনুর সংসারে গিয়েও ও নিজেকে অপরিহার্য করে তুলেছে স্বমহিমায়। সেই ঝুমা চলে গেল আমাদের ছেড়ে কোন অজানা লক্ষ্যে। যাই হোক, আমরা পড়ে রইলাম অনন্ত শোক সাগরে।
আমাদের চোখের জল ঝুমার পথকে মসৃণ এবং কুসুমায়িত করে তুলুক। সবশেষে কবিতায় বলি, আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে, দুঃখ সুখের ঢেউ খেলানো এই সাগরের তীরে। দিদিভাইয়ের আকস্মিক অকাল প্রয়াণে স্মৃতিচারণা। মনে পড়ে যাচ্ছে খুব ছোটবেলায় রানাঘাটে আমাদের মামাবাড়িতে গরমের ছুটি, পুজোর ছুটিতে যেতাম আনন্দ করে। সেখানে দিদিভাইয়ের গলায় প্রথম গান শুনেছিলাম, মম মাধব যদি নাহি আসে। এত মিষ্টি কণ্ঠস্বর, মনে হতো দিদিভাইয়ের মতন কবে এত ভালো গান গাইতে পারবো। পরবর্তীকালে চিন্ময় লাহিড়ীর কাছে গান শিখেছিল দিদিভাই। গত বছর আমার ছেলের পৈতেতে গঙ্গার ধারে একটা বাগান বাড়িতে দিদিভাই অন্যান্য ভাই বোনেদের সঙ্গে এসেছিল। কত স্মৃতি, কত আনন্দ হয়েছিল, গানে গল্পে আমোদে উল্লাসে সন্ধেটা এত সুন্দর কেটেছিল অন্যান্য দাদা বৌদি দিদিদের সঙ্গে। আর শেষ দেখা হয়েছিল দিদিভাইয়ের সঙ্গে পাশকার মুখে ভাতে। দিদিভাই, তুমি চিরকাল আমাদের মননে বেঁচে থাকবে, তার উদ্দেশ্যে একখানা গান গাইছি। দিনান্ত বেলায় শেষের ফসল নীলেম তোরি পরে, দিনান্ত বেলায় এ পারে কৃষি হলো সারা, যাব ও পারের ঘাটে দিনান্ত বেলায়। হংস বলাকা উড়ে যায় দূরে তীরে, তারার আলোয় তারি ডানার ধ্বনি বাজে, বাজে মোর অন্তরে, তারি ডানার ধ্বনি বাজে, বাজে মোর অন্তরে দিনান্ত বেলা। দিদিভাইয়ের চলে যাওয়াটা এতটাই অকস্মাৎ আর এত অভাবনীয় যে আমরা সবাই ভারাক্রান্ত হয়ে আছি। তাই আমি ছোটবেলার কিছু ছবি অনেক খুঁজে বার করেছি, পোস্ট করেছি সেগুলো। আমি আশা করব তোমরাও নিজেদের ছোটবেলা সেখানে খুঁজে পাবে, এবং আমি মনে করি দিদিভাই আমাদের চিন্তনে মননে আমাদের স্মৃতিচারণার মাধ্যমেই আমাদের মধ্যেই থেকে যাবে। এক্ষেত্রে আমার শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইটের কিছু লাইন মনে পড়ে যাচ্ছে। All the world is a stage and all men and women merely players. They have their exits and entrances. দিদিভাই যেখানেই থাকবে আমাদের মধ্যেই থাকবে। ছোটবেলায় কথা সেই মনে পড়ে যাচ্ছে, রানাঘাটের কথা। দিদিভাই আর বুবুন এরা দুজন ছিল একটা গ্রুপে, আমি, রুমা, নুপা আর মিঠু আমরা ছিলাম আলাদা গ্রুপে। আমাদের সঙ্গে আমাদেরকে ওরা কোনো কথা শুনতে দিত না, কোনো গল্প করতো না। আমাদের সবসময় কিউরিওসিটি ছিল দিদিভাই আর বুবুন ওরা কি কথা বলছে সেইটা সবসময় জানার। যাই হোক, সেইটা এখনো পর্যন্ত কোনোদিনও জানা হয়ে ওঠেনি। তারপরে এলো দিদিভাইয়ের বিয়ে। দিদিভাইয়ের বিয়েতে তো আমাদের খুব উৎসাহ। আমরা আমাদের নতুন জামাইবাবুকে পেয়ে, আমরা শান্তনুদাকে পেয়ে আমরা ভীষণ এক্সাইটেড। আবার ফিরে এলাম আমরা। ডোডো আর শিমকি যখন ছোট সেই সময় বালিগঞ্জ প্লেসে। দিদিভাইয়ের সঙ্গে তখন খুব ভালো সময় কাটিয়েছি। রোজই প্রায় আমাদের দেখা হতো। শিমকি আর ডোডোকে নিয়ে আমরা বেড়াতে বেরোতাম, প্রচুর গল্প হতো আমাদের, খুব পার্টিও করেছি সেই সময়। খুব সময়টা কিভাবে কেটে গেল জানি না। তারপরে একটা বড় ধাক্কা আমাদের শান্তনুদার মৃত্যু।
শান্তনুদার মৃত্যু পরে দিদিভাই একটু নিঃসঙ্গ হয়ে গেছিল তো বটেই। দিদিভাই চলে যায় সিন্ধির সঙ্গে দিল্লিতে। তারপরে এলো পাশকা। সেটা একটা বিশাল আনন্দের খবর আমাদের কাছে। পাশকার মুখে ভাতেই দিদিভাইয়ের সঙ্গে আমার শেষ দেখা। সেই সময় খুব গল্প করেছি, খুব উচ্ছল ছিল, দিদিভাই ভীষণ খুশি ছিল সেই সময়। তারপরে চলে গেল আবার, দিদিভাই দিল্লিতে ফিরে গেল। এই মর্মান্তিক খবর আমরা 24শে সেপ্টেম্বর সকালবেলা যখন বুলকির কাছ থেকে পাই, প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। এরকম কি কোনো খবর হতে পারে? এরকম কোনো ঘটনা ঘটতে পারে? যাই হোক, দিদিভাই তুই চিরদিন আমাদের মনে থেকে যাবি। আর সবসময় আমি আজীবন ভাববো তুই দিল্লিতেই আছিস, তুই আর কোথাও আছিস সেটা আমি ভাবতে পারবো না। ভালো থাকিস দিদিভাই। দিদিভাইয়ের এই হঠাৎ করে চলে যাওয়াটা আমাদের সবার জন্য অত্যন্ত মর্মান্তিক। কি যে বলবো, আমি যেহেতু দিদিভাই আর আমরা এক পাড়ায় থাকতাম, সেই সুবাদে আমি জানি যে এই পুজো আসছে, এই পুজোর সময়, প্রত্যেকবার পুজোর সময় দিদিভাইদের 3 তলার ঘর খুলে দেওয়া হতো এবং যে যখন খুশি আসতো সকাল থেকে রাত্রি পর্যন্ত এই গ্রুপ আসছে, ওই গ্রুপ আসছে, আড্ডা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে এবং দিদিভাই সেগুলো হাসি মুখে হোস্টেস হিসেবে এগুলোকে এন্টারটেন করতো ঠিক মতন করে। এরকম এই পাড়ায় এরকম নিদর্শন নেই। দিদিভাইয়ের আত্মার প্রতি শান্তি কামনা করি। শেষ করলাম। আমার ঝুমাদির উদ্দেশ্যে এই গানটি। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন, রোদন হইয়া আসিব তখন। বেনি যাবে যবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। এইভাবে বসে মেমোয়ার্স অফ মাসিয়া বলবো কোনোদিন ভাবিনি। এত তাড়াতাড়ি বলবো একদমই ভাবিনি। তবে সেদিন এই খবরটা পাওয়ার পরে ইট ওয়াজ এ ভেরি রুড শক, বাট অ্যাট দ্য সেম টাইম অল দ্য ওয়ান্ডারফুল চাইল্ডহুড মেমোরিজ ফ্লাডেড মাই হেড। আমি সিমকিকেও লিখেছিলাম এই কথা সেদিন। আর এত ওয়ান্ডারফুল টাইমস আমরা কাটিয়েছি মাসিয়ার সাথে, হেসে আড্ডা মেরে গল্প করে বদমাশি করে সব কিছু করে, বাট শি অলওয়েজ হ্যাড আ ওয়ান্ডারফুল স্মাইল অন হার ফেস। আমি কখনো মাসিকে রাখতে দেখিনি আজ পর্যন্ত। আর শান্তনু মেশো ওয়াজ ইকুয়ালি ওয়ান্ডারফুল পার্সন। সবচেয়ে বড় কথা, মাসি অ্যান্ড মেশো দুজনেই দে এমব্রেস এভরিথিং উইথ ওপেন আর্মস, ভালো হোক খারাপ হোক, বাট অ্যাকসেপ্টেন্স ওয়াজ অ্যামেজিং। আর সবচেয়ে বড় কথা আমার যেটা মনে হয় যে যত আমরা আস্তে আস্তে বড় হয়েছি, তত আমরা রিয়েলাইজ করেছি যে হাউ দে হ্যাভ বিকাম আওয়ার ফ্রেন্ডস। সেটা হলো সবচেয়ে বড় পাওনা আমাদের মাসিয়া মেশো এদের থেকে। আর
মিস করার ব্যাপারটা হলো দে উইল বি ইমেন্সলি মিসড, মানে এটা বলা কোনো প্রয়োজন নেই। দে উইল বি মিসড, বাট অ্যাট দ্য সেম টাইম দে উইল অলওয়েজ রিমেন ইন আওয়ার হার্টস। আর সব সময় মনে থাকবে, প্রত্যেকটা ছোট বড় আনন্দে গ্যাদারিংয়ে তাদের মেনশন হবে, এটাই স্বাভাবিক। আর এইভাবেই হবে। ফিজিক্যালি হয়তো তাদের আর পাবো না, বাট থ্রু দোজ মেমোরিজ I would like to keep them alive in our hearts through those memories. যেখানেই থাকো ভালো থাকো, আনন্দে থাকো। সত্যি তুমি তাহলে অখণ্ড অবসর নিলে। গত 24শে সেপ্টেম্বর রাত্রি 2:30টার সময় হোয়াটসঅ্যাপে টুবুনের কাছ থেকে মেসেজ পেলাম, ঝুমা পাস্ট অ্যাওয়ে। তখন থেকে চোখে ঘুম নেই, এখনও বিশ্বাস করতে পারছি না যে ঝুমা আমাদের মধ্যে আজ আর নেই। প্রশ্ন জাগছে, ঝুমা কে ছিল? সর্বোপরি ঝুমা আমার কাছে কি ছিল? গরমের ছুটির সময় মামা বাড়িতে গিয়ে সপ্তাহের ওপর থেকে আসতাম। ঝুমা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতো আমি নিয়ে আসবো কলকাতার গল্পের ঝুড়ি। ঝুমার কাছ থেকে ঝুমার বন্ধু বান্ধব রানাঘাটের গল্প শুনতাম। ভাই বোনেদের সঙ্গে এক্সটেম্পোর নাটক করতাম। দুপুরবেলা মামাবাড়ির ছাদে আম গাছে উঠে 2 ডালে আমরা 2 ভাই বোন মিলে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতাম। সন্ধেবেলা বারান্দায় দক্ষিণের হাওয়া, গভীর রাত অবধি আমরা বহু গল্প গুজব করে কাটিয়েছি। ঝুমাকে কলকাতায় খুব কম পেয়েছি। ঝুমার দাবি, যখন ঝুমা আসতো ঝুমাকে নিয়ে আমরা হাঁটতে বেরোতাম। ঝুমাকে নাকি কলকাতার স্ট্রিট ফুড মাটন রোল আমি প্রথম খাওয়াই। ঝুমা ছিল আসলে আমার শৈশবের খেলার সাথী। ঝুমার সাথে আমার একটা প্লেটনিক রিলেশনশিপ ছিল, যেটাকে শৈশব বা কৈশোরের প্রথম মেয়ে বন্ধুও বলা যেতে পারে। ঝুমার সাথে আমি সব রকমের গল্প করতে পারতাম, এবং যখনই দেখা হতো দুজনে খাটের ওপর পা তুলে বসে সেই ছোটবেলার সেই সব গল্প, সেই ছোটবেলায় আমরা পৌঁছে যেতাম। শুনেছি ইদানিং ও আমাকে ফোন করার কথা বলেছিল। একটা কথাই বলবো, আজকে আমাদের যা বয়স হয়েছে তাতে যদি কাউকে ফোন করার ইচ্ছে হয়, মনে হয়, তাহলে তাকে ফোন করা উচিত। আজ একটা অত্যন্ত বেদনাময় দিন। আমাদের সকলের অত্যন্ত প্রিয় দিদি ঝুমা আমাদের ছেড়ে চলে গেল। ঝুমার সাথে অত্যন্তভাবে আমি অ্যাটাচ ছিলাম। আমার এখনও দিনগুলো মনে পড়ে। রানাঘাটে যেতাম মামা বাড়িতে, আমাদের সবার ভাই বোনেদের টেক কেয়ার করতো, সমস্ত আবদার সব কিছু ওই দেখত। পরে বিয়ে হয়ে আমার কসবার কাছে বালিগঞ্জ প্লেসে ঝুমা চলে এলো। খুব আনন্দ হয়েছিল। দৌড়ে দৌড়ে ঝুমার কাছে চলে যেতাম। যখনই মন খারাপ হতো চলে যেতাম, মন ভালো থাকলেও চলে যেতাম। শান্তনুদা ভীষণ ভালোবাসতো আমাকে, গেলেই বলতো পাগলা এসে গেছে, পাগলা এসে গেছে। কিন্তু কিছু বলার নেই। সবচেয়ে বেদনাময় মুহূর্ত যে আমার প্রিয় দিদিভাই ঝুমাকে আমি চিতায় ফুটতে দেখলাম। কিছু আমার বলার নেই। ঝুমা যেখানেই থাকুক, ভালো থাকুক। আমার বৌভাতের দিন
আমাকে কোনো বিউটি পার্লার থেকে সাজাতে আসেনি, সেটা আমাকে সাজিয়েছিল দিদিভাই, আর তার সাথে ছিল মিতালি। বিয়ের পরে প্রথম দিদিভাইয়ের হাত ধরেই যাই ব্লাউজ বানাতে। দিদিভাইয়ের সবচেয়ে আমার কাছে ভালো লাগতো আন্তরিকতা আর প্রাণবন্ত হাসি। আর দিদিভাইয়ের রান্না ছিল চমৎকার। আমাকে দিদিভাই খুবই ভালোবাসতো। শুধু দিদিভাই কেন, শান্তনুদাও ছিল খোলামেলা মনের মানুষ। দিদিভাই, তুমি যেখানেই থেকো ভালো থেকো, আমার প্রণাম নিও। আমার মাস্তুতো বোন ঝুমা আর ডিমি। ঝুমা আমার 6 বছরের ছোট। ঝুমার কথা ভাবলেই মনে পড়ে যে এক মুখ হাসি নিয়ে কোনো উৎসব অনুষ্ঠানে দেখা হলেই জড়িয়ে ধরতো, আর আমি রাগ করতাম, অভিযোগ করতাম, তিরস্কারও করতাম, বলতাম যোগাযোগ রাখিস না, আমাদের কথা মনে পড়ে না। কিন্তু ও সব অভিযোগ হাসি মুখে মেনে নিত আর বলতো এর পরের বার নিশ্চয়ই যোগাযোগ রাখবো। ও যে শুধু হাসি মুখ ছিল তা না, ও ছিল প্রচণ্ড কর্তব্যপরায়ণ। ওর বাবা মা অনেক অল্প বয়সে মারা গিয়েছিলেন। ওর 2 বোনের সংযোগ রক্ষা করেছে, আর ভাইটিকে মোটামুটি মানুষ করে প্রতিষ্ঠিত করেছে, বিয়েও দিয়েছে। ও গেছিল দিল্লিতে নাতি হয়েছে, সেই সংবাদ পেয়ে খবরটা আমাকে দিয়েছিল সবার আগে। বলেছিল তুমি বড়, তাই তোমায় দিলাম, ফিরে এসে গেট টুগেদার। কিন্তু সে গেট টুগেদার আর হলো না। ওর পায়ের ছাপ আর এই পৃথিবীতে পড়লো না। তবে ওর তানপুরায় ধুলোও জমবে না। আমরা ওকে কখনো ভুলবো না। ও যেখানেই থাকে শান্তিতে থাকে। এই বছরটায় আমরা হারিয়েছি অনেক কিছু। হারিয়েছি আমাদের স্বাধীনতা, পরিবর্তিত হয়েছে আমাদের জীবনধারা। কিন্তু সবচেয়ে আঘাত দেয় যেটা, সেটা হলো প্রিয়জনের বিচ্ছেদ। করোনার বছরে আমরা হারিয়েছি আমাদের বহু আত্মীয়, বন্ধু পরিজনদের। বছরের প্রথম দিনটাতেই আমি হারিয়েছি আমার মাকে, আর সেপ্টেম্বরে হারালাম ঝুমাদিকে। ঝুমা দিদি আমার মাস্তুতো দিদি হলেও সে ছিল নিজের দিদির মতোই, এবং আমার প্রজন্মের ভাই বোনদের মধ্যে সবার আগে আকস্মিকভাবে সে ছেড়ে চলে গেল আমাদের সবাইকে। তার অভাব কখনো ভোলা যায় না। ছোটবেলায় স্কুলে পড়ার সময় কখনো ছুটি পেলেই আমি রানাঘাটে চলে যেতাম, এবং তখন সেখানে মাস্তুতো ভাই বোনদের সাথে যে সময়টা কাটিয়েছি সেটা আজও ভোলার না। ঝুমাদির বিয়ের পরে বালিগঞ্জ প্লেসের বাড়িতেও আমি মাঝে মাঝে যেতাম কলেজে পড়ার সময়। সেখানেও সেই একই রকম আতিথ্যতা পেয়েছি। মার মৃত্যুর পরে ঝুমাদি যেভাবে ভাই বোনদের মাতৃস্নেহে বড় করে তুলেছিল এবং যে দায়িত্ববোধ নিয়ে তাদের বড় হতে সাহায্য করেছিল, সেটা সত্যি অতুলনীয়। তার মানবিক গুণ এবং সুন্দর ব্যক্তিত্ব ভোলার না। তার অভাব আমরা চিরদিন অনুভব করব। ভগবান তার আত্মাকে চিরশান্তি দিন। ঝুমাদির যখন বিয়ে হয় তখন আমার বয়স খুব কম, নার্সারিতে পড়ি বা বোধহয় কেজি ক্লাসে পড়ি। আমার মনে থাকা বিয়েগুলোর মধ্যে মানে এটা হচ্ছে প্রথম বিয়ে যেটা আমার মনে আছে স্পষ্টভাবে, এক্স্যাক্টলি কী কী হয়েছিল না হয়েছিল। সো আমার যা মনে আছে, ঝুমাদির বিয়ের সময় স্কাই ল্যাব নাকি মাথায় পড়বে এরকম একটা ভীষণ গুজব ছিল। সো সবাই প্রায় মাঝে মাঝে থেকে উপর দিকে তাকাচ্ছিল। এবং ঝুমাদির বিয়ের দিন সবার খুবই টেনশন। কারণ একটা টেনশন হচ্ছে বালিগঞ্জ থেকে বরযাত্রী কতক্ষণে এসে পৌঁছবে, আর সেকেন্ড টেনশনটা হচ্ছে যে স্কাইল্যাব মাথায় পড়বে কিনা। রুমাদি আর নুপাদি মনে আছে ওদের বন্ধুর বাড়িতে সাজতে গিয়েছিল, কিন্তু সবার মধ্যে খুবই টেনশন যে ওরা বাইরে রয়েছে, এর মধ্যে যদি স্কাইল্যাব মাথায় পড়ে তাহলে কী হবে। তো এইটু মনে আছে, এইটা একটা গল্প। তারপরে যেগুলো সবাই জানে, যেগুলো সবাই দেখেছে, সেগুলো আর নতুন করে বলার কিছু নেই। যেমন ঝুমাদি খুব সুন্দরী, বরাবর অপূর্ব দেখতে সুন্দর ছিলেন। অসাধারণ একটা গলার আওয়াজ ছিল, যে গলার আওয়াজটা 1000 জনের মধ্যে থেকেও আলাদা করে রিকগনাইজ করা যায়। খুব স্টাইলিশ,
আমরা যখন বড় হয়ে উঠছি তখন মানে শি ওয়াজ লাইক অ্যান আইকন, এবং খুব মজার মানুষ ছিলেন। আর একটা ভালো জিনিস খুব ছিল, সেটা হচ্ছে খুব অকপট, খুব ঝরঝরে হাসি, হই হই করে আড্ডা দেওয়া, এগুলো খুব খুব মজা লাগতো আর কি। আমরা তখন ভবানীপুরে থাকতাম, ঝুমাদির বালিগঞ্জ প্লেসে বিয়ে হয়েছে, সে প্রচুর যাওয়া আসা হতো, আমরাও যেতাম। ঝুমাদিরাও, শান্তনুতা ঝুমাদি সিমকি হওয়ার পরে অনেকে এসেছে, তো অনেক মজার মজার গল্প হতো, অনেক হই হই করে গল্প হতো। সেই ঝুমাদি একবার জামাই ষষ্ঠীতে যেতে পারবে না, রানাঘাটে মেজো পিসিকে জানিয়েছিল চিঠি লিখে, কিন্তু সেই চিঠি পকেটমার হয়ে যায়। তো তারপর সেই চিঠি আবার পকেটমার নিজে গিয়ে পোস্ট করে দেয়। সো এইগুলো নিয়ে অনেক মজার মজার গল্প হতো। তো ঝুমাদি বাড়িতে আসবে মানেই আমাদের কাছে ছিল যে বা আগামী 2-3 ঘন্টা দুর্দান্ত কাটবে। অনেক কিছু প্রথম মনে আছে ঝুমাদির সাথে। সো আমাদের ভাই বোনদের মধ্যেও ঝুমাদি প্রথম যে অমৃত লোকের পথে চলে গেল। তো বারবার এগুলোই মনে করাবে যে আরেকটু কেন দেখা হলো না, আরেকটু কেন গল্প করলাম না, আরেকটু কেন জানলাম না বেশি। আর ভেতরে একটা শিরশিরানি তো হবেই যে আমাদের মধ্যে, ভাই বোনদের মধ্যে কেউ একজন চলে গেল, অর্থাৎ আমাদের হাতে খুব বেশি সময় আর নেই। থ্যাংক ইউ। এটা কি আস্তে আস্তে আয় 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 বিটু 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 আয় 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 সবশেষে ঝুমার পুত্রসম বড় জামাই সৌভিক তার গান দিয়ে সাজিয়েছে জলছবির ক্যানভাস। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাবার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। শান্তি ওম শান্তি ওম হরি ওম তৎসৎ। কাকিমা কখনো ভাবিনি তোমার জন্য এই গানটা আমাকে এইভাবে গাইতে হবে, তাও গাইলাম। তুমি বলতে বারবার, যেখানেই থাকো ভালো থেকো, শান্তি ওম। ওম শান্তি। জলছবিকে স্মৃতির অ্যালবামে বন্দি করে ঝুমার স্মৃতিচারণা আজ এখানেই শেষ করছি। ঝুমা যেখানেই থাকুক, আনন্দে থাকুক, শান্তিতে থাকুক। আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।